আনিস আলমগীর, শেষ মুহূর্তে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। পাকিস্তান আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল একবার, এরপর কি হয়েছিল আমরা সকলেই মোটামুটি জানি। 2025-এ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন? আমার কাছে তো আওয়ামী লীগ অলমোস্ট নিষিদ্ধই আছে। আওয়ামী লীগকে যেটা বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্লাস সোশ্যাল মিডিয়ায় বা সাইবার স্পেসে তাদের কার্যক্রম নিষিদ্ধ। গত 9 মাস তো আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়েছে। আমি শুধুমাত্র আওয়ামী লীগের 2টা কাজ দেখেছি। একটা 5 আগস্ট শেখ হাসিনার যখন পতন হলো, 15ই আগস্টে ঢাকায় আসতে বলল রাজনৈতিক নেতাকর্মীদের 32 নম্বরে, সেটা ফ্লপ করলো। ওইখানে গিয়েছিল 2-4 জন, তাদেরকে পিটাপিটি করা হলো। এরপরে ফেব্রুয়ারিতে গিয়ে আরেকটা কর্মসূচি দিয়েছিল, তারা সারা দেশে হরতাল না এই জাতীয় কর্মসূচি দিয়েছিল, সেগুলো টোটাল ফ্লপ করেছে। তাদের সমস্ত কর্মসূচি তো ফেসবুক নির্ভর, ফেসবুকের একটা পাতা নির্ভর। তো সেটাকে ব্যান করা, সেটা তো এমনিই করা যায়। তাদের যেহেতু কোনো কার্যক্রম না, তারা কোথাও উঠতে পারছে না, বসতে পারছে না। তো এই ব্যানের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ যে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে তা না। আওয়ামী লীগ আপনার 5 আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা দেখি কি, প্রত্যেকটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দলগুলোতে যখন ক্ষমতা থেকে সরে যায় তখন দলের একটা রিফর্মের কথা আসে। এখানে শেখ হাসিনা সেটা করেন নাই। দলের মধ্যে কি ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, 16 বছরে কি ছিল, সেগুলো করেন নাই। কোনো কাজের জন্য তাদের কোনো রিগ্রেট নাই। তো এই অবস্থায় তারা তাদের মতোই চলছিল। এবং সেই প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যে আমার কাছে কোনো ইনসিগনিফিকেন্ট কিছু মনে হয়নি। এই জন্যই যে এই নিষিদ্ধ করাতে কি আসে যায়। আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করে গেছিল না ক্ষমতা হারানোর কয়েকদিন আগে। তো তখন কি হলো, যখন ক্ষমতার পরিবর্তন হলো, এই জামাত নিষিদ্ধ ঘোষিত দলের নেতারাই প্রথম আর্মি প্রধানের সঙ্গে বৈঠক করে পরবর্তী কি হবে সেই নির্দেশনা দিচ্ছে। তো আগামীতে যে ক্ষমতা পরিবর্তন যখন হবে, তখন এই ধরনের আইন, এই ধরনের অর্ডিন্যান্স, এই ধরনের বিচার, এগুলো যে সব এক তোড়ে পড়ে যাবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারি? আমরা দিতে পারছি না। কালকে যে তাদেরকে নিষিদ্ধ করার আইনটা, যেটা যেই আইন বলে করা হলো সন্ত্রাস বিরোধী আইন ধারাতে 2009 সালে এটা করা, সেই আইনে এটাকে নিষিদ্ধ করলো। কিন্তু আইনেই নাই এটা নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ করার। সেই আইনে আছে দল নিষিদ্ধ করা, যেটা দিয়ে জামাতকে করেছিল। সেই আইনে কার্যক্রম নিষিদ্ধ করার কিছু নাই। আপনি খেয়াল করে দেখেন, আজকে আবার ওই আইনটা সংশোধন করেছে যাতে এটা হালাল করার জন্য। আপনি প্রশ্ন করেছিলেন যে হালাল করার যে প্রক্রিয়াটা, সেটা রাজনৈতিক দলগুলোকে ডেকে করলে ভালো হতো। আমি নিজেও মনে করি যে জামাতের আমির বলেছেন, আমি বলিনি। আপনি উদাহরণ দিলেন, সেটা বলছি। জামাতের আমির বলেছেন এবং বিএনপি নেতারাও বলেছেন। তো আমিও মনে করি যে যেহেতু স্টেক হোল্ডার তারা আছে, তাদেরকে ডেকে করলে ভালো হতো। কিন্তু তার আগে আপনারা নিজেরা বৈঠক করলেন, নিজেরা সব কিছু নির্ধারণ করলেন, এখন আদালতের কাছে গেলেন। ভালো, আদালতের কাছে গেছেন, যেই ধারায় আপনারা আদালতের কাছে গিয়েছেন যে ডিস্টারবেন্স যাতে না হয়। তারপরে যারা এই জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজন যারা দেবে, স্টেটমেন্ট দিবে আদালতে, তাদের সুরক্ষার জন্য করেছেন। কিন্তু পাশাপাশি তো এটাও প্রশ্ন আসছে যে আপনি আদালতে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন, কিন্তু যাদের বিচার করছেন তাদের সুরক্ষা কে দেবে? তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে? আপনি দেখেন, আদালতে যখন যারা যাচ্ছে তাদেরকে পিটাচ্ছে, তাদের আইনজীবীদেরকে পিটাচ্ছে। তাহলে এই ধরনের বিচার যদি হতে থাকে, তাহলে সেটা কি ইন্টারন্যাশনালি গৃহীত হবে? ইন্টারন্যাশনালি বলা হচ্ছে, 2 দিন আগেও আপনি দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়নের এখানকার প্রতিনিধি বলছেন যে আমরা জুলাই হত্যার বিচারগুলো চাই, কিন্তু পাশাপাশি যে বিচার হচ্ছে তাতে কতটুকু স্বচ্ছতা আছে আমরা সেটা দেখতে চাই। কিন্তু আজকের আইন আদালত যেই পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের খেয়াল খুশি মতো আইন আদালত করছি, খেয়াল খুশি মতো আদালত বানাচ্ছি, তাতে তো আমি খুব সন্দিহান যে এই বিচারের যে প্রক্রিয়ায় আগাচ্ছে সেটা আগামী দিনে কতটা পক্ষ হবে, কতটা থাকবে। জি, আপনি সন্দেহ করছেন।